খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 3 বছরের দ্বিতীয়বার ফিফা নির্বাচনের সামনে ভারতের ফুটবল ফেডারেশন ফিফা এবং এফসির তরফে চিঠি পেয়েছে। তারা জানানো হয়েছে 30 অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ না হলে ফিফার শাস্তির মুখে পড়বে ফেডারেশন। সম্ভাব্য নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে তাতে। ফিফা জানিয়েছে নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বারবার দেরি হওয়া তারা গভীরভাবে চিন্তিত। 2017 সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে রয়েছে বলে জানিয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি হয়নি, ফলে ভারতীয় ফুটবলে অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও ফিফা জানিয়েছে। চিঠিতে সই করেছেন ফিফার সদস্য দেশগুলির মুখ্য কর্তা এলখান মামাদভ এবং এএফসির সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি। আগামী 30 অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানের সাহায্য নিয়ে নির্বাচনের নির্দেশ দিয়েছে ফিফা। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল আই লিগের 10টি ক্লাব। তাদের দাবি শীঘ্রই আইএসএল এর অবলম্বন চালু করতে হবে। ক্লাবগুলোর মতে দেশের শীর্ষ লিগে যদি অবলম্বন না থাকে তাহলে ভারতীয় ফুটবলে আর কোনো প্রতিযোগিতাই থাকবে না। এজন্য তারা প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করন ও সমর বনসালের কাছে আবেদন জানিয়েছে যাতে তাদের এই দাবি শীর্ষ আদালতের কাছে তুলে ধরা হয়। আসলে আইএসএল আয়োজক এফএসডিএল এর পক্ষ থেকে কিছুদিন আগে ফেডারেশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল আগামী 10 বছর আইএসএল এ কোন রকম প্রমোশন বা রেলিগেশন থাকবে না। দেশের 1 নম্বর এই লিগে সম্প্রতি প্রমোশনের বিষয়টি চালু করা হলেও শুরু থেকেই অবনমনের কোনো ব্যবস্থা নেই। ক্রিকেটের ডায়েরি। গত বছরের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এবার আইপিএল কেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন তিনি। ফলে আইপিএল এর অন্যতম সফল বোলারের যাত্রা শেষ হলো। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আজকেই ঘোষণা করলেন অশ্বিন। তিনি বলেছেন, বিশেষ দিন তাই একটা বিশেষ শুরু। ওরা বলেন প্রতিটা সমাপ্তে একটি নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএল এর ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে আমার অভিযান শুরু হচ্ছে। আচমকাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পূজারা। দীর্ঘদিন ভারতীয় টেস্ট ক্রিকেটের সেবা করা সত্ত্বেও বঞ্চনার শিকার হয়েছেন। অনেকের মতে সেই কারণেই হয়তো ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন পুজি। এবার কি নতুন ভূমিকা দেখা যাবে তাকে? অবসরের পর কি কোচিং এ আসছেন পূজারা? বলেছেন, আমি এখনো এটা নিয়ে বিশেষ কিছু ভাবিনি। সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছি, কিন্তু ভবিষ্যতের জন্য সমস্ত দরজাই খোলা রয়েছে। তাহলে কি এখন না হলেও আগামী দিনে কোচিং এ দেখা যাবে পূজারাকে? এমনিতেও ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বহু প্লেয়ারকে আইপিএল এর মঞ্চে কোচিং এ দেখা যায়। সমস্যা হলো পূজারা মূলত টেস্ট স্পেশালিস্ট বলেই পরিচিত। টেকনিক্যাল যতই ভালো হন না কেন আইপিএল এর বাজারে কি তিনি সুযোগ পাবেন? আইপিএল এ আগামী মৌসুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি কি ক্রিকেটার হিসেবে আরসিবিতে ফিরবেন? না, সেই সম্ভাবনা নেই। ভিন্ন অবতারে তাকে দেখা যাবে, সে কথা নিজেই বলেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা। 2021 সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডিভিলিয়ার্স। তিনি বলছেন, ভবিষ্যতে আমি হয়তো আবার আইপিএল এর অন্য কোনো ভূমিকায় যুক্ত হতে পারি। যদিও পেশাদার হিসেবে গোটা মরশুমে অংশ নেওয়া সত্যিই কঠিন। আমার হৃদয় সবসময় আরসিবির সঙ্গে আছে এবং থাকবে। তাই যদি ফ্র্যাঞ্চাইজিটি মনে করে কোচ বা মেন্টর হিসেবে আমার কোনো জায়গা আছে তাহলে দায়িত্ব পালনের জন্য আমি তৈরি। ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন উদ্যোগ নিয়েছে প্রয়াত ক্রিকেটারদের জন্য। ভারতীয় ক্রিকেটারদের সংস্থার সদস্যরা প্রয়াত হলে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। 1 লক্ষ টাকা এককালীন দেবে বোর্ড। বেঙ্গালুরুতে ক্রিকেটারদের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এখনো বোর্ডের সিলমোহর না পেলেও এই সুবিধা যে প্রয়াত ক্রিকেটারের পরিবাররা পাবে তা নিশ্চিত করেছে ক্রিকেটারদের সংস্থা। বিসিসিআই জানিয়ে দিয়েছে যে অনলাইন গেমিং বিল পাস হওয়ায় ড্রিম 11 এর সঙ্গে স্পন্সর চুক্তি শেষ হয়েছে। টিম ইন্ডিয়া টাইটেল স্পন্সর হিসেবে 2023 থেকে 26 চক্রের মধ্যে $44 মিলিয়ন বা 358 কোটি টাকা মূল্যের চুক্তি স্বাক্ষর করেছিল ড্রিম 11। যেহেতু বিলটি আইনে পরিণত হয়েছে সেহেতু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ড্রিম 11 এর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। বিসিসিআই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন স্পন্সরের কথা ভেবে নেবে। ড্রিম 11 এর মতোই মাই 11 সার্কেলও অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস এবং জুয়া প্ল্যাটফর্ম। এই দুই কোম্পানি যৌথভাবে ভারতীয় ক্রিকেট টিম এবং আইপিএল টাইটেল স্পন্সরশিপের মাধ্যমে বিসিসিআই তে প্রায় 1 লক্ষ কোটি টাকা অবদান রাখত। ড্রিম 11 এর পর এবার চলছে মাই 11 সার্কেলও। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। সাপ্তাহিক বিনোদন দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউক্যাসলের ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ হলো প্রথম ধাক্কা দেয় আর্নে স্লটের দল। 35 মিনিটে রায়ান গ্রাভেনবার্গকে গোলে এগিয়ে যায় তারা। 25 গজ দূর থেকে জোরালো শটে গোল করেন তিনি। বিরতির ঠিক আগে আরো চাপে পড়ে নিউক্যাসল। ভিজিল ভ্যান ডাইক ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অ্যান্থনি গর্ডনকে। ফলে গোটা দ্বিতীয়ার্ধ জুড়েই 10 জনে খেলে নিউক্যাসল। বিশ্বকাপে বাছাই পর্বে খেলবার জন্য ব্রাজিল দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা হলো না নেইমারের। 2026-এর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সেপ্টেম্বর দুটো ম্যাচ খেলবে ব্রাজিল। দুঃসময় কিছুতেই কাটছে না নেইমারের। তার ঠিক আগেই চোটের কবলে নেইমার। সদ্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যে 23 সদস্যের দল ঘোষণা করেছেন, আশ্চর্যজনকভাবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেলেকাওরা। তবে কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পরই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তারা। এই অবস্থায় 5 সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ চিলি। তারপর 10 সেপ্টেম্বর মুখোমুখি হতে হবে বলিভিয়ার। সেই দুটি ম্যাচের জন্য সুযোগ পেলেন না নেইমার ও ভিনিসিয়াস। কোচ আনচেলত্তির যুক্তি, নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে, তবেই ও দলকে সাহায্য করতে পারবে। বিশ্ব ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। প্রথম রাউন্ডের ম্যাচে দুজনেই স্ট্রেট গেমে যেতেন, কাউকে জিততে তেমন বেশি বেগ পেতে হয়নি। এবারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে 15তম বাছাই সিন্ধু 23-21, 21-6 গেমে হারিয়ে দেন অবাছাই কালোয়েনা নালবান্তোভাকে। প্রথম গেমে কিছুটা লড়াই হলেও দ্বিতীয় গেমে বুলগেরিয়া প্রতিযোগীকে দাঁড়াতেই দেননি সিন্ধু। প্রথম গেমে একটা সময় সিন্ধু কিছুটা চাপে পড়ে গেলে 39 মিনিটে ম্যাচ জিতে নেন। বিশ্বে 69 নম্বরের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়নশিপে 5 বারের পদকজয়ীকে শুরুতে কিছুটা রক্ষণাত্মক দেখিয়েছে। সে সময় আগ্রাসী ছিলেন নালবান্তোভা। তবে গুরুত্বপূর্ণ সময় তার পরপর কয়েকটি আনফোর্স এরর কাজে লাগিয়ে সিন্ধু প্রথম গেম জিতে নেন। শুরুতেই 0-4 ব্যবধানে পিছিয়ে পড়েন সিন্ধু। দীর্ঘদিন খেলা থেকে বাইরে থাকার পর আবার যদি কোর্টে নেমে পড়ে কোনো টেনিস খেলোয়াড়, তাহলে সেই খেলা খুব একটা সুখের হয় না। প্রায় 16 মাস পরে কোর্টে ফিরলেন ভেনাস উইলিয়ামস। ভেনাস খেলতে নেমে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন। তবে 7টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই মার্কিন তারকার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন 29 বছর বয়সী চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভার। আর অন্যদিকে ন্যাড়ামাথে কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে খুব সহজেই জয় তুলে নিয়েছেন। তার বিপক্ষে খেলতে নেমেছিলেন ওপেলকা। আলকারাজ 6-4, 7-5 এবং 6-4 সেটে প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান। কিন্তু ভেনাস প্রত্যাবর্তনের পর চমক দিতে পারলেন না। ক্যারোলিনা মুচোভার কাছে 2000 ও 2001-এ যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ভেনাস 3-6, 6-2 এবং 1-6 ব্যবধানে হেরে যান। সবার কাছেই জানতে চাইছি আমার এই নতুন হেয়ার কাট কি আপনাদের পছন্দ? মাইক হাতে প্রশ্ন কার্লোস আলকারাজের। প্রথমে যদিও তাকে চেনাই যায়নি, এক মাথা কালো চুল উধাও। 22 বছর বয়সী এই বোল্ড বাস কাট একেবারে অচেনা করে দিয়েছে তাকে। আর চমক দেওয়ার নতুন রূপে ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন খেতাব জেতে লড়াই শুরু করলেন তিনি। পাশাপাশি স্প্যানিশ তারকার লক্ষ্য র্যাঙ্কিংয়েও 1 নম্বর জায়গা ফিরে পাওয়া। প্রথম রাউন্ডে রেইলি ওপেলাককে 6-4, 7-5, 6-4 সেটে অনায়াসে হারালেন। তারপরে দর্শকদের জন্য রাখলেন সেই প্রশ্ন। কমনওয়েলথ ইউথ চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করলেন কোয়েল বর। ভারোত্তোলনে 53 কেজি বিভাগে মোট 192 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড 17 বছর বয়সী হাওড়ার এই অ্যাথলিটের। সেই সঙ্গে জিতে নেন সোনাও। ক্লিন ও জার্ক বিভাগে 107 কেজি ভারোত্তোলন করেন, এটাও একটা বিশ্ব রেকর্ড। স্ন্যাচেও 85 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড স্পর্শ করে কোয়েল। হাওড়ায় মুরগির মাংস বিক্রেতার মেয়ে কোয়েল জুনিয়র বিভাগেও সোনা জিতেছিলেন। এছাড়া বাংলার অনেক মডিও ছেলেদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন। দুই বিভাগ মিলিয়ে মোট 238 কেজি ভারোত্তোলন করেছেন অনেক। সহজেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন জানিক সিনার এবং ইগা শিওটেক। পুরুষদের সিঙ্গেলসের শীর্ষ বাছাই সিনার এবং মহিলা সিঙ্গেলসের দ্বিতীয় বাছাই শিওটেক দুজনেই জিতলেন সরাসরি সেটে। চেক প্রজাতন্ত্রের অবাছাই ভেট কাপরিবা যেমন সিনারের বিরুদ্ধে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেননি, তেমন কলম্বিয়ার অবাছাই খেলোয়াড় এমিলিয়ানা আরাঙ্গা সমস্যা ফেলতে পারেনি শিওটেককে। সিনার জিতলেন 6-1, 6-1, 6-2 গেমে। 6টা গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিওটেকের পক্ষে ম্যাচের ফল 6-1, 6-2। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষদের সিঙ্গেলসের দশম বাছাই লেরেনজো মুসেত্তি। সম্প্রতি সুইডেনে হলো WTT ইউরোপ ইউথ ম্যাচ। ইউথ বয়েজে রূপ পেলেন বাংলার উদীয়মান টিটি তারকা অঙ্কুর ভট্টাচার্য। অনূর্ধ্ব 19 বয়স সিঙ্গেলসে হাড্ডাহাড্ডি লড়াই করেও রানার আপ হয়েছেন অঙ্কুর। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও নজর কাটছেন অঙ্কুর। সেন্ট লুইসে সিংফেট ওপেনে 7ম রাউন্ডে ফ্রান্সের আলিরেজা ফেরৌজেকে হারালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। আমেরিকা ফ্যাবিয়ানো কারুয়ানার সঙ্গে তিনি যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। দুজনের পয়েন্টই এখন 4.5। তবে ওয়েসলি সুর কাছে হার মেনে যান তোম্মারাজু গুকেশ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। হকির জন্য মাঠ না পাওয়ায় বড় দলের ম্যাচ ময়দানে হচ্ছে না। তবে আগামী বছর চেষ্টা করা হবে যাতে 3 প্রধান নিজেদের মাঠেই লিগের ম্যাচ খেলতে পারে, এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোনো ক্লাবকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমাদের হকি লিগও হয়, আমাদের মাঠ একটা। এখানে ফুটবল, এখানে ক্রিকেট, এখানে হকি সব একসঙ্গে হয়। ফলে হকি হওয়ার পর মাঠ তৈরি করতে যে সময় লাগে তার জন্য ফুটবল হচ্ছে না। ইতিমধ্যেই আমরা সব ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সঙ্গে কথা বলেছি।
হকি বেঙ্গলের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, আমরা কয়েকদিনের মধ্যে বসবো, চেষ্টা করবো আগামী বছর ইস্টবেঙ্গল মোহনবাগান মাওরানকে বাদ দিয়ে যাতে হকি হয়, যাতে আমরা কলকাতার খেলাগুলো কলকাতাতেই করতে পারি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।